আচ্ছা, আপনি যদি একজন নিউট্রাল ফুটবল ফ্যান হন, আপনি যদি ফুটবল থেকে সম্পূর্ণ এন্টারটেইনমেন্টটা নিতে চান, তাহলে আমি বলব যে ভাই আপনি বার্সেলোনার ম্যাচ দেখেন। আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হইতে পারেন, আপনি ম্যানচেস্টার সিটির ফুটবল ফ্যান হইতে পারেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবল ফ্যান হইতে পারেন, লিভারপুল, আর্সেনাল, আদার্স অন্যান্য টিমের ফুটবল ফ্যান হইতে পারেন। কিন্তু আপনি যদি ফুটবল থেকে সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট নিতে চান, তাহলে আমি অবশ্যই বলব যে ভাই আপনি বার্সেলোনার ম্যাচ দেখেন। আপনি পিএসজি এর ম্যাচ দেখেন। পিএসজির চাইতে আপনি বেশিরভাগ বার্সেলোনার ম্যাচগুলো ফলো করেন। কারণ ভাই এবারের মৌসুমে তারা ফুটবলটাকে যেভাবে এন্টারটেনমেন্ট হিসেবে বানিয়ে নিয়েছে ভাই, এটা আর কোনো টিম পারতেছে না। না হলে ভাই আপনি চিন্তা করুন, একটা টিম ৭২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে, পিছিয়ে আছে। পরবর্তীতে তারা এই ম্যাচটা ৪-২ গোলে জিতে নিয়েছে। আবার ওই টিমটার বিপক্ষে, যে টিমটা রিসেন্ট টাইমে ফুটবল বিশ্বে সবচাইতে স্ট্রংলি ডিফেন্স লাইন নিয়ে খেলে। মানে এরা ফুটবলের, মানে দিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভলি এতটাই স্ট্রং যে তাদের বিপক্ষে যদি আপনি কোনো মতে যদি একটাবার যদি পিছিয়ে পড়েন ১-০, ২-০ গোলে, তাহলে ওই ম্যাচটা আপনারা বের করে আনতে পারবেন না। যেমনটা কিন্তু আমরা দেখছি যে গত ম্যাচটাতে, এই ম্যাচের আগের ম্যাচটাতে তারা যেখানে রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর শেষ লেগটাতে, যেখানে আমরা দেখছি যে তারা ১-০ গোলে এগিয়ে গিয়েছিল এবং পৃথিবীর সবচাইতে সেরা আক্রমণ ভাগ রিয়াল মাদ্রিদের সেরা আক্রমণ ভাগ নিয়েও তারা কিন্তু শেষ পর্যন্ত ১২০ মিনিটে কোনো গোল করতে পারে নাই। পরবর্তীতে ভাগ্যের জোরে পেনাল্টি শুট আউটে তারা জিতে গেছে। যেখানে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রোদ্রি, ব্রাহিম দিয়াজের মতো অ্যাটাকাররা আছে, ওই টিমটার এগেনস্টে তারা যে ডিফেন্সিভলি, অর্থাৎ ডিফেন্সের যে সলিটি দেখাইছে, সেটা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন যে ভাই রিসেন্টলি তারা বিশ্বের বেস্ট ডিফেন্সিভ দলগুলোর মধ্যে একটা, আপনি নাম্বার ওয়ানেও রাখতে পারেন। এমন একটা দলের বিপক্ষে বার্সেলোনা তাদের লা মাসিয়ার প্রোডাক্ট দিয়ে, ভাই ঘরের ছেলে, ঘরের ফলাফান আন্ডা বাচ্চা দিয়ে তারা ৪-২ গোলে ম্যাচটা জিতে নিছে। যেখানে আমরা দেখছি যে ম্যাচের ফার্স্ট হাফের অতিরিক্ত ২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার সিমিওনের অ্যাসিস্টে আরেক আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ গোলটা করছে এবং পরবর্তীতে আমরা দেখছি যে গ্যালাগারের অ্যাসিস্টে ম্যাচের ৭০ মিনিটে সার্লট একটা গোল করছে, যেখানে ভাই যখন ২-০ হয়ে গেল, তখন কি আপনি মনে করছেন যে বার্সেলোনা গেছে, ফতে গেছে? আপনি কি এটা মনে করতেছেন? ভাই বিলিভ মি, আমি এমন ধরনের কোনো চিন্তা ভাবনাই করি নাই যে বার্সেলোনা ম্যাচটা হেরে যাবে। হ্যাঁ, যখন আমি দেখলাম যে ২-০ গোলে বার্সেলোনা পিছিয়ে গেল, তখন আমার কাছে যেটা মনে হইতেছিল বার্সেলোনা ইজ কামব্যাক, অন্ততপক্ষে ড্র করবে। কিন্তু ভাই আনবিলিভেবল যেটা করে দেখাইছে। আমি বিলিভ করতেছিলাম যে হ্যাঁ, বার্সেলোনা অন্তত ড্র করবে, যেই করে হোক হ্যান্ডসিপলিকে এই ম্যাচটা ড্র করেই কিন্তু ছাড়বে। কিন্তু শেষ পর্যন্ত দেখছি যে ভাই ৪-২ গোলে জিতে নিছে ম্যাচটা। যেখানে ম্যাচের ৭২ মিনিটে আমরা দেখছি যে লেভানডস্কির একটা গোল, ইনেগো মার্টিনেজের একটা দারুণ একটা ক্রস ছিল। আর ভাই লেভানডস্কি যেই বলটা রিসিভ করছে আর যেই ক্লিনিক্যাল ফিনিশিংটা দিছে, জাস্ট ওয়াও। হ্যাঁ, লেভানডস্কি এই ম্যাচটাতে অনেকগুলা চান্স মিস করছে ভাই, সেই প্লেয়ারটা ৩টা বিগ চান্স মিস করছে। তবে পরবর্তীতে ম্যাচের ৭২ মিনিটে তিনিই কিন্তু এই বার্সেলোনাকে একটু ব্যবধানটা কমিয়ে এনেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের, এবং বার্সেলোনার যে ব্যবধানটা সেটা ২-১ গোলের ব্যবধানে কমিয়েছেন। এরপরে যে গোলটা এসেছে, এরপরের গোলটা কি করছে ফেরান তোরেস, যিনি কিনা ভাই ম্যাচের একজন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামছে। ভাই শুধু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামে নাই, সে জোড়া গোল করছে। ম্যাচের ৭৮ মিনিটে একটা গোল করছে, ম্যাচের ৯৮ মিনিটে একটা গোল করছে। সো ম্যাচের ৭৮ মিনিটে যে গোলটা করছে, ও সরি গলাতে একটু ব্যথা করতেছে, ঠান্ডা লাগে রয়েছে, কথা একটু বলতে কষ্ট হইতেছে। আচ্ছা যাই হোক, ম্যাচের ৭৮ মিনিটে কিন্তু আমরা দেখছি যে ভাই লামিনে ইয়ামাল এবং রাফিনার যে একটা ওইখানে যে একটা বন্ডিং দেখলাম, একজন দুজনের মধ্যে যে পাসগুলো আদান প্রদান দেখলাম, তাদের যে কেমিস্ট্রি দেখলাম, ওইখান থেকে রাফিনা দারুণ একটা ক্রস করছে, পিন পয়েন্ট একুরেট ক্রস করছে, আর ওই মুমেন্টে ফেরান তোরেস ভাই দারুণ একটা হেডে গোল করছে। যেখানে আমরা দেখছি যে এই গোলটার পরে ম্যাচে কিন্তু সমতায় ফিরে এসেছে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে আমরা ম্যাচের ৯২ মিনিটে এক্সট্রা টাইমে ২ মিনিটে আমরা দেখছি যে ভাই এই জায়গায় ফেডরিক অ্যাসিস্ট থেকে লামিনে ইয়ামাল भाई ये साले माल है, बहुत बड़ा माल है, ये बहुत बड़ा चीज है।
ভাই এই ফিউচারে যে কি করবে আমার জানা নাই। দেখলাম যে আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুণ একটা শুট নিছে, যদিও এটা অপোনেন্টের গোলকিপার সরি অপোনেন্টের ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়েছে। তবে তাকে তো অবশ্যই কৃতিত্ব দিতে হবে, তিনি যে কাল শুটটা নিয়েছেন তাকে তো অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আর তিনি এই ম্যাচটাতে যেই লেভেলের পারফর্ম দেখাইছে, যেভাবে একের পর এক ড্রিবল করছে, 6-6টা ড্রিবল কমপ্লিট করছে, সো তার এই গোলেই কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা ওই 2-0 গোলে পিছিয়ে যাওয়া ম্যাচটাতে 3-2 গোলে লিড নিয়ে নিছে, অর্থাৎ একটা গোলের লিড নিয়ে নিছে। তো পরবর্তীতে ভাই এখানে শেষ হয় নাই, এখানে আবারও রাফিনহার ফেরান তোরেসের ম্যাজিক বাকি রয়েছে। আমরা দেখছি যে পরবর্তীতে ম্যাচের 98 মিনিটে রাফিনহার, ধরতে পারেন যে রাফিন এটার ক্রিয়েটর, যদিও অ্যাসিস্টটা তার নামের পাশে যোগ হয় নাই, কিন্তু এটার ক্রিয়েটর বলতে পারেন যে রাফিনহার ধরতে গেলে অ্যাসিস্ট থেকে এই জায়গায় ফেরান তোরেস ভাই অ্যাটলেটিকো মাদ্রিদের 2 থেকে 3 জন ডিফেন্ডারকে একটু ড্রিবল করে ভাই ও যে ক্লিনিক্যাল ফিনিশটা দিছে, জাস্ট ওয়াও। ভাই একটা সময় আমি এই প্লেয়ারটাকে নিয়ে যেটা ভাবতাম যে ভাই প্লেয়ারটার মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো কিছু নেই, হুদাই বার্সেলোনায় পড়ে আছে, মানে বার্সেলোনা হুদাও মানে ও কিছু কিছু প্লেয়ার থাকে না যে এই প্লেয়ারগুলোকে ওই সাইড বেঞ্চে বসিয়ে রাখে হুদাই মাঝে মধ্যে 2-1 মিনিট 5 মিনিট খেলা, আমার কাছে মনে হয়েছিল যে প্লেয়ারটা এরকম। কিন্তু ভাই বিশ্বাস করেন সে এবারের সিজনে একটা ম্যাচ দেখলাম যে আপনার সাইড বেঞ্চ থেকে নেমে হ্যাট্রিক করছে, এবার তো জোড়া গোল করে ফেলছে। সো এই প্লেয়ারটাও কিন্তু সাবস্টিটিউট হিসেবে রিসেন্টলি ভালো পারফরমেন্স দিতেছে বার্সেলোনাকে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে ভাই, যেখানে তাদের ফিনান্সিয়াল প্লেয়ার পেয়ে সমস্যা রয়েছে, যারা কিনা এখন লালিগাতে ফিনান্সিয়াল প্লেয়ার পেয়ে ভুগতেছে, কিন্তু তারা যে মাঠে পারফরমেন্স দেখাইতেছে, তারা যেভাবে একের পর এক ম্যাচ তুলে নিতেছে, তারা যেভাবে ফুটবল থেকে এন্টারটেনমেন্ট জিনিসটাকে আমাদেরকে দিতেছে, এগুলা দেখার পরে কোনোভাবেই মনে হয় না যে মাঠের বাইরে তারা প্রচুর পরিমাণে চাপে রয়েছে, বার্সেলোনার বোর্ড প্রচুর পরিমাণে চাপে রয়েছে, সেটা আমার কাছে মনে হয় না। তো ভাই এইখানে মজার বিষয় কি জানেন, বার্সেলোনা বড় কোনো সাইনিং করতে পারে নাই এবার মৌসুমে, যদি দেখেন শুধু একমাত্র দানি ওলমোকে সাইন করেছে, বাকি যেই প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগ আপনি দেখবেন যে মিডফিল্ড ডিফেন্স অ্যাটাক তাদের হচ্ছে লামাসিয়ার প্রোডাক্ট, যেখান থেকে ভাই লামাসিয়া ভাই রে ভাই, আপনি যদি বর্তমানে বিশ্বের ফুটবল ট্রাকচার এবং প্লেয়ার বের করে আনার জিনিসটা যদি দেখেন, অর্থাৎ যদি কোনো ক্লাবের পাইপ লাইনটা দেখেন, সেটার ক্ষেত্রে এখন লামাসিয়াকে টক্কর দেওয়ার মতো কেউই নেই। কারণ দেখেন আপনি এই জায়গায় তারা লামাসিয়া থেকে পেদ্রিকে উঠিয়ে নিয়ে এসেছে, এই জায়গায় গাবিকে উঠিয়ে নিয়ে এসে কাসেডো, এই জায়গায় আপনার কোবার্সি, লামিনে ইয়ামাল, ভাই এই যে প্লেয়ারগুলাকে উঠিয়ে নিয়ে আসছে, এরা তো একটার চাইতে একটা আগুন ভাই। যেখানে রিয়াল মাদ্রিদ মনে করেন যে মিলিয়ন মিলিয়ন, আমরা রিয়াল মাদ্রিদ মনে করেন যে মিলিয়ন মিলিয়ন খরচ করে, কারো পিছনে 100-150 মিলিয়ন খরচ করে মিডফিল্ডার কিনতেছে, সেই জায়গায় ভাই লামাসিয়া থেকে বার্সেলোনা প্লেয়ার উঠিয়ে নিয়ে এসে তারা কাজ চালানোর জন্য, কোনো রকমে ওই কাজ চালানোর জন্য প্লেয়ার উঠিয়ে নিয়ে আসছিল, বাট বিশ্বাস করেন এক একটা এখন ধান্যা মরিচ। আর লামিনে ইয়ামালের অবস্থা তো আপনারা দেখতেছেন, পেদ্রি কি মাপের মিডফিল্ডার আপনারা তো জানেন, গাবি কি মাপের মিডফিল্ডার আপনারা তো জানেন, এখন ক্যাসাডো, এরপরে কোবার্সি, ডিফেন্স লাইনের কোবার্সি, এরা কোন মাপের ফুটবলার আপনারা তো জানেন। ও ভাই ভুলে গেছি ভাই, লেফট ব্যাক বালদে, এরা কোন মাপের ফুটবলার আপনারা তো এবার বুঝতেইছেন। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে, বর্তমানে রিসেন্টলি বার্সেলোনা যে ফর্মে আছে, তারা যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে, যারা যেভাবে অপোনেন্টকে ডিফেন্স লাইন শক্ত হওয়ার পরে অপোনেন্টকে 4টা-5টা করে গোল দিতেছে, এগুলা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ভাই লা লিগা তো তাদের হাতে গেছেই, এইটা নিয়ে আমার কাছে মনে হয় না যে ডাউট থাকার কথা। যদিও এখনো তাদের 11টা ম্যাচ রয়েছে, লা লিগাতে এখনো 10টা কারো 11টা কারো 12টা ম্যাচ রয়েছে, তারপরেও আমার কাছে মনে হইতেছে যে লা লিগা এখন বার্সেলোনার হাতেই চলে যাইতেছে। আর চ্যাম্পিয়ন্স লিগ, আমার কাছে মনে হইতেছে ভাই চ্যাম্পিয়ন্স লিগেও ধীরে ধীরে, যখন চ্যাম্পিয়ন্স লিগটা প্রোগ্রেস হইতেছে ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছে, মনে হইতেছে চ্যাম্পিয়ন্স লিগটা তারা নিতে পারে। সেই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছেন, কেমন দেখলেন ম্যাচটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ও হ্যাঁ, বার্সেলোনা কিন্তু এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গেছে, যেখানে 60 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বরে আছে। রিয়াল মাদ্রিদও 60 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ
বেশি খেলেছে, বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে। যেখানে বার্সেলোনা 27টা ম্যাচ খেলেছে, ওইখানে রিয়াল মাদ্রিদ 28টা ম্যাচ খেলেছে। অপরদিকে 3 নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারাও কিনা 28টা ম্যাচ খেলে 56 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। সো এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিল। তো এই ম্যাচটা সম্পর্কে আপনারা কমেন্ট সেকশনে কিছু বলে যান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।